হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত চ্যাপ্টার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা 19 চ্যাপ্টার 2-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার সূত্রগুলো এবং তার সঙ্গে 1-এর দাগের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর যে অঙ্কগুলো ছিল সেগুলো করিয়ে দিয়েছি। আজকে আমরা 2-এর দাগের চ্যাপ্টার থেকে শুরু করব। 2-এর দাগের চ্যাপ্টার করানোর আগে আমরা একটা সূত্র আমরা জানার চেষ্টা করব। ধরো কোনো সরল রেখা যদি দেওয়া থাকে, ধরো এ এবং বি একটা কি সরল রেখা, ঠিক আছে? ভালো করে বুঝবে, এ এবং বি একটা কি সরল রেখা। সেই সরল রেখার ধরো একটা পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্ট হচ্ছে x1 আর x1 y1 আর বি পয়েন্ট হচ্ছে x2 y2। ক্লিয়ার? এ পয়েন্ট কত x1 y1 এবং বি পয়েন্ট কত x2 y2। তো এই দুটোর যদি আমাদের বলে এই সরল রেখার মধ্যবিন্দু বের করতে, আমরা কি করে বের করব? ঠিক আছে, এই সরল রেখার মধ্যবিন্দু যদি আমাদের বলে বের করতে দেয়, সেটা আমরা কিভাবে করব? তো ধরে নাও এই পয়েন্টের মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো, দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব? সি বিন্দুর স্থানাঙ্ক হলো এই যে বিন্দু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং y1 প্লাস y1 প্লাস y2 ডিভাইডেড বাই কি 2। এইটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যেকার যে বিন্দু হয়, মিড পয়েন্ট যেটাকে বলা হয়, মধ্যেকার বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক এটা। ঠিক আছে, তাহলে এ এবং বি হচ্ছে কি দুটো বিন্দু, সেই দুটো বিন্দুর মধ্যের যে বিন্দুটা মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আজকে 2-এর দাগের অঙ্কগুলো কিছুটা এই রকমই অঙ্ক আছে। ঠিক আছে, 2-এর দাগের অঙ্কগুলো এরকমই অঙ্ক আছে। তো করবো জাস্ট এই সূত্রে বসাবো, অঙ্কগুলো সব এসে যাবে। ঠিক আছে, আজকের প্রথমের যে অঙ্কটা আছে 2-এর দাগের 1, তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। দেখো পয়েন্টগুলো কী কী আছে, দেখো একটা আছে 5,4 এবং কত দেওয়া আছে 3,-4। কত? 3,-4। এই দুটো বিন্দুর মধ্যবিন্দু আমাকে বের করতে হবে। মানে এই দুটো বিন্দু মিলে যে সংযোগ সরল রেখা তৈরি হয়, ঠিক আছে, যে সংযোগ সরল রেখা তৈরি হয়, ধরো এই দুটো বিন্দু মিলে, ধরো এটা এ এটা বি, মানে এটা কত 5,4 আর এটা কত 3,-4। ঠিক আছে, এই দুটো বিন্দু নিয়ে এই যে সরল রেখাটা কি তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই সরল রেখার মধ্যবিন্দু বের করতে দিয়েছে আমাদের। যে 2-এর দাগের 1-এর অঙ্কটা এইটাই। ঠিক আছে, এই যে সরল রেখার আমাদের মধ্যবিন্দু বের করতে হবে। আমরা একটু আগেই শিখেছি যে মধ্যবিন্দু বের করার নিয়ম হলো যে x1 প্লাস x2 বাই কত 2 আর y1 প্লাস y2 বাই কত 2। এটাই হচ্ছে আমাদের কি এই মধ্যবিন্দু বের করার সূত্র। ঠিক আছে, তো আমাদের এইখানে যে মধ্যবিন্দুটা আছে, সে মধ্যবিন্দুটা একটা নাম দিয়ে দিই। ধরো এটা সি ধরি সি হলো এবি সরল রেখার মধ্য বিন্দু। তাহলে আমরা কি বুঝলাম? যে সি হলো এবি সরল রেখার কি মধ্যবিন্দু। ঠিক আছে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হলো, সি বিন্দুর কি স্থানাঙ্ক হলো, তাহলে কি হবে স্থানাঙ্ক? তাহলে আমরা এইখান থেকে 5,4 থেকে বলতে পারি যে 5 হচ্ছে x1 আর 4 কত y1। ওকে, এবং 3,-4 থেকে বলতে পারি 3 হচ্ছে x2 আর 4 কত y2। ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে 5 কত x1 আর 3 কত x2। ঠিক আছে, আর y1 কত 4 আর y2 কত -4। ক্লিয়ার? তাহলে এবারে জাস্ট এই সূত্রতে বসিয়ে দেবো x1 প্লাস x2, মানে x1 কত 5 আছে, x2 কত 3 আছে, তারপরে কি আছে ডিভাইডেড বাই 2। ওকে, তেমনই y1 কত আছে, y1 কত আছে 4 প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপরে y2 কত আছে -4 ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখো এইখানে দেখো 5 + 3 মানে কত 8/2 -4 কত 0/2 ইকুয়াল টু কত লিখতে পারি 4/0। এটাই ছিল আজকের অঙ্কের আনসার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, এই সি বিন্দু স্থানাঙ্ক কত হলো
4,0। ক্লিয়ার? আমি বলেছি প্রতিটা অঙ্কগুলোর কি ছবি আঁকবো, ছবি এঁকে অঙ্কগুলোকে কী করব। ঠিক আছে, তাহলে আমাদের 5,4 এবং 3,-4 যে সরল রেখা, সেই সরল রেখার মধ্যবিন্দু কত? 4,0। ক্লিয়ার? এর পরের অঙ্কটায় যাব। দেখো এবারে আমরা 2-এর দাগের 2 করব, ডবল আই করব। দেখো 2-এর দাগের আমরা ডবল আইয়ের অঙ্কটা কী আমরা করব। 2-এর দাগের ডবল আই অঙ্কটা বলেছে, দেখো এরা দিয়েছে পয়েন্ট 6,0 এবং কত 0,7। এই যে দুটো বিন্দু মিলে যে সরল রেখাংশ তৈরি হয়, ধরো এই একটা সরল রেখাংশ, সেই সরল রেখাংশের এটা এ এটা বি, তাহলে ধরে নাও এ বিন্দু হচ্ছে 6,0 আর বি বিন্দু কত 0,7। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ছবিটা আঁকতে পেরেছি। এবার ছবিতে এখানে অঙ্কটা কী বের করতে দিয়েছে? এ বি সরল রেখাংশের মধ্যবিন্দু বের করতে বলেছে। ধরে নাও মধ্যবিন্দুটা কত? সি। ঠিক আছে, ধরে নাও কত? মধ্যবিন্দুটা হলো সি। লিখবে এখানে, ধরি এ বি সরল রেখাংশের মধ্যবিন্দু সি। হয়েছে? মধ্যবিন্দু কত? সি। এবার আমাদের কি মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা আগে একটা সূত্র ছিল, একটু আগে লিখেছি। তাহলে স্থানাঙ্ক কী করে বের করে? দুটো বিন্দুর মধ্যে কি x1 + x2/2 আর y1 প্লাস কত y2/2। ঠিক আছে, এটাই হচ্ছে স্থানাঙ্কর সূত্র। তো ঠিক আছে, অ্যাকচুয়াল এই এ বি সরলরেখার মধ্যবিন্দু বের করার সূত্র কোনটা? এটা x1 + x2/2 আর y1 + y2/2। এবার এইখানে আমাদের x1 x2কে আমাদের খুঁজতে হবে। তাহলে আমাদের 6,0, ঠিক আছে, 6,0 থেকে x1 কত 6, y1 কত 0। ক্লিয়ার? x1 কত 6 আর y1 কত 0, এবং 0,7 থেকে বলতে পারি x2 কত 0 আর তোমার y2 কত 7। ঠিক আছে, জাস্ট এবার সূত্রতে বসিয়ে দেবো। তাহলে x1 + x2 মানে 6 + 0 বাই কত 2। ক্লিয়ার? এবার y1 + y2, y1 কত 0, y2 কত প্লাস চিহ্ন আছে প্লাস, y2 কত 7। তাহলে 0 + 7 বাই কত 2 মানে কত 6/2, 7/2। তাহলে 6/2কে কত লিখতে পারি 3,7/2। এটাই এর আনসার। কত সোজা সোজা অঙ্ক তোমাদের আছে। ঠিক আছে, তাহলে এই দুটো সংযোগ সরল রেখাংশের কি মধ্যবিন্দু হলো এ বি সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দু কত সি, আর সি বিন্দু স্থানাঙ্ক কত 3,7/2। ক্লিয়ার? তারপরে আমরা এখানে 2-এর দাগের অঙ্কটা করেছি। এবার আমরা কত দাগের অঙ্ক করবো? 3-এর দাগের অঙ্কটা করব। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখবে। এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখব, যে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে কি অনুপাতে ভাগ করেছে বা কি অনুপাতে বিভক্ত করেছে তা হিসাব করে লিখব। এখানে কি অনুপাতে বিভক্ত করেছে আমরা তো জানি না। আগের দিন বলেছিলাম যে অনুপাতটাকে কী ধরা হয়? এম এবং এন ধরা হয়। তাহলে লিখবে যে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া ছিল না আমি সেটা লিখে নিয়েছি, যে এটা m/n অনুপাতে কি করেছে? বিভক্ত করেছে। তাহলে এই যে 4,6 এবং 3,5 যে সরল রেখাংশ আছে, বিন্দুদ্বয় নিয়ে যে সংযোগ সরল রেখাংশ তৈরি করেছে, তাকে কোন বিন্দু ছেদ করেছে? 1,3 বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলে দিয়েছে যে ছেদ করেছে অন্তবিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলে দেয়নি। তো যখন বলে দেয়নি তখন আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম একটা সূত্র, যে x = mx2 + nx1 ডিভাইডেড বাই কত m + n।
এই সূত্রতে ফেললেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যখন যে বিন্দুটা ছেদ করে, আগের দিনের অঙ্কে বলেছিলাম যে বিন্দুটা এই যে সংযোগ সরল রেখাংশকে বিভক্ত করে তাকে আমরা কি ধরেছিলাম, এক্স কমা ওয়াই। তাহলে এইখানে এক্স কমা ওয়াইটা কোনটা বলো তো, এই 1 কমা কত 3টা। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, এক্স কমা ওয়াই কোনটা 1 কমা 3, x1 কমা y1 কোনটা বলো তো, x1 কমা y1 কোনটা বলো তো 4 কমা 6, আর x2 কমা y2 কোনটা বলো তো 3 কমা 5। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পেরেছো যে আগের দিনে আমি যেটা নিয়েছিলাম যে এক্স কমা ওয়াইটা কত নিয়েছিলাম 1 কমা 3, x1 কমা y1টা কী ধরেছিলাম 4 কমা 6, আর x2 কমা y2কে কত ধরেছিলাম 3 কমা 5 ধরেছিলাম। তো আগের দিনে যারা ক্লাসটা এখনও বুঝতে পারছো না তারা আগের দিনের ক্লাসটাকে দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তাও একবার আমি ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো, সাপোজ দাঁড়াও এটাকে একটু মুছে দিই তাহলে বুঝতে পারবে। তো এইখানে যখন সংযোগ, ধরো কোনো বিন্দুকে, কোনো সরল রেখাংশকে যদি ধরো কোনো সরল রেখাংশ ধরে নাও এটা এ এটা বি, যদি কোনো সরল রেখাংশকে কোনো বিন্দু যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুটাকে ধরে নাও কত সি। ঠিক আছে, এবার এই ছেদ বিন্দুটা ধরলেই হয় না, তার সঙ্গে এই যে ছেদ বিন্দুর ফলে কি অনুপাতে, সরল রেখাংশের তো একটা ডিস্টেন্স হয়, একটা সরল রেখাংশের কি দূরত্ব হয়। তো সেই দূরত্বটা যদি এ থেকে সি এর দূরত্ব যদি এম হয় এবং সি থেকে বি এর দূরত্ব যদি এন হয়, তাহলে আমরা এইখান থেকে সি এর মানটা বের করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কার মান বের করতে পারি, সি এর মান। তাহলে ধরে নাও এটা এ পয়েন্টটা হচ্ছে x1 কমা y1 অ্যান্ড বি পয়েন্টটা হচ্ছে x2 কমা y2, আর এই যে পয়েন্টটা এটাকে ধরে নেবো x কমা y। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে এ পয়েন্টটা হচ্ছে x1 y1 আর বি পয়েন্টটা কত x2 y2, বি পয়েন্টটা কত x2 y2। সেখান থেকে সূত্র কি লিখেছিলাম, x ইকুয়াল টু কি, x মানে কোনটা এইটা। ঠিক আছে, আমি একটু আগে লিখেছিলাম xy ইকুয়াল টু 1 কমা 3, তার x ইকুয়াল টু কত m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই কত m প্লাস n, এবং y ইকুয়াল টু y ইকুয়াল টু m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই কত m প্লাস n। এই যে সূত্রটার, এই সূত্রতে ফেলছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা তো অন্তবিভক্ত বা বই বিভক্ত বলে দেয়নি, তাহলে আমরা এই সূত্রে ফেলছি কী করে। ঠিক আছে, তো বলে রাখি তুমি যে কোনো সূত্রতে ফেলবে। ঠিক আছে, যে কোনো সূত্রতে ফেললেই সেইখানে তোমরা এম আর এন দিয়ে তোমরা একটা এরকম একটা পাবে। তো তুমি যে কোনো সূত্রতেই ফেললে তুমি এম এন বের করতে পারবে। আমি এই ফর্মুলায় ফেলছি, ফেলে অঙ্কটাকে বের করছি। তোমরা বাড়িতে অন্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে ফেলতে পারো, এতেও ফেলতে পারো, বা ওই যে বই বিভক্তের যে ফর্মুলাটা ছিল, বই বিভক্তের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল সেখানে এক্স ছিল কত এম x2 মাইনাস এন x1 ডিভাইডেড বাই কত এম প্লাস এন, আর ওয়াইটা কত ছিল এম y2 মাইনাস এন y1 ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তোমরা এই তিনটে ফর্মুলাতে তোমরা যদি ফেলো সেই একই জিনিস তোমরা পাবে। তো আমাদের এই এবারে অঙ্কটায় আসি। দেখো, তাহলে আমাদের কি বলেছে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 যে বিন্দুদ্বয়ের যে সংযোগ সরল রেখাংশকে m:1 অনুপাতে বিভক্ত করেছে। আমরা এখানে কি হচ্ছে ধরি, এটা লিখতে হবে, এটা লেখা হয়নি, এটা লেখো ধরি। ঠিক আছে, তো সেইখানে m:n মানে আমাদের এই পার্টটাকে বের করতে হবে, এই যে ডিস্টেন্সটা এ থেকে সি এর দূরত্ব বের করতে হবে এবং বি থেকে সি এ মানে সি থেকে বি এর ডিস্টেন্সটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে প্রতিটাতে mn আছে না, তুমি যে কোনো একটাতে সূত্র ফেলো, যে কোনো একটা সূত্রতে ফেললেই তোমাদের mn এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এবারে দেখো আমি প্রথম অন্তবিভক্তটা করছি কারণ এখান থেকে আর একটা জিনিস আমরা বুঝতে পারবো। দেখো, তো এইখানে mn তো আমাদের বলে দেওয়া আছে, কারণ mn আমি এখানে নিচে ধরে। এবার আমাদের x কোনটা বলেছিলাম একটু আগে লিখেছি, x হচ্ছে 1, তাহলে x কত 1, আর mx2 m এখানে রেখে দাও কারণ আমরা এখানে m নিয়েছি ধরে। x2 কোনটা, x2 হচ্ছে তোমার এই পার্টটা, মানে 4,6 এটাকে লিখতে পারো 4,6, আর এটা কত লিখতে পারো 3,5, আর এটা কত 4,6। ঠিক আছে, তো এইখানে 4,6 মানে x2 কোনটা 3 প্লাস এনটাকে রেখে দাও, x1 কত 4,
ইন্টু 4, ঠিক আছে, ডিভাইডেড বাই এম প্লাস এন। তো এবারে এখান থেকে তুমি এম 1 ইন্টু এম প্লাস এন মানে কত, এম প্লাস এনই হয়। তো এবারে এটাকে এম ইন্টু 3 মানে কত 3m প্লাস এন ইন্টু 4 মানে কত 4n, ঠিক আছে। তো সেইখান থেকে দেখো লিখতে পারি এ মাইনাস 3m ইকুয়াল টু 4n মাইনাস কত n, ঠিক আছে। আমি এই দিকের পার্টটা একটু মুছছি, ঠিক আছে, এদিকের পার্টটা একটু মুছছি। তো এখান থেকে লিখতে পারি দেখো, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস 2m ইকুয়াল টু 3n, ঠিক আছে। এখানে একটা নেগেটিভ চিহ্ন এসে গেছে, এই জন্যই করানো। দেখো এবার দেখো এইখানে m আর এটাকে n নিচে পাঠিয়ে দাও, তাহলে পাঠিয়ে দিলে কত হবে, -3/2 হবে কি হবে না, -3/2 হবে কি হবে না। এই নেগেটিভটা এদিকে বদলালে কী হবে, নেগেটিভ আসবে, আর এখানের যে 2টা এদিকে কী হবে, ডিভাইড হবে, এখানে 3টা যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এইখান থেকে লিখতে পারি। এবারে এখানে একটা বড় জিনিস আমি এটাকে কোন সূত্রে, মানে এই যে সূত্রটা কোন সূত্র ছিল, এটা অন্তর্বিভক্তের সূত্র ছিল না। এবার বলে রাখি, এটা রাখবে মাথায়, অন্তর্বিভক্তের সূত্রে m/n কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। এবং দূরত্ব মানে কি, আমরা এইখানে দূরত্ব কেন বলছি, কারণ দেখো এইখানে এই অঙ্কটা বুঝতে পারলে তোমরা পুরোটা বুঝতে পারবে। এ এবং বি, ধরো এটা সি পয়েন্ট, ঠিক আছে, যদি আমরা ছেদ করি তাদের মধ্যে ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হয়, ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হয় না। মানে ডিস্টেন্সের মানে কোনো দূরত্ব আমরা কখনো বলতে পারি যে -5 কিলোমিটার বলে কোনো জিনিস আছে, বা -2 কিলোমিটার বলে কোনো জিনিস আছে, নেই। তো দূরত্ব কোনোদিনও কি নেগেটিভ হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এবং অন্তর্বিভক্তের সূত্রে কোনোদিনও নেগেটিভ আসতে পারে না, ঠিক আছে। অতএব এটাকে লিখতে পারি ঋণাত্মক মান মানে বোঝায় বিন্দুটি সরল রেখাংশকে বহিবিভক্ত করেছে, ক্লিয়ার। তাহলে অতএব m/n ইকুয়াল টু কত বলো, 3:2। তাহলে m/n এর মান কত বেরোলো, 3:2 বেরিয়ে গেল। তাহলে তোমাদের যদি পরীক্ষার খাতায় ধরো এরকম অন্য অঙ্ক দিয়েছে, তখন তোমাদের এখানে বেরোলো অন্তর্বিভক্ত যদি বলে, এখানে m এবং n এর মান যদি বের করতে দেয়, তখন তোমাদের এখানে এসে দেখা গেল যে m/n এর মান নেগেটিভ বেরিয়েছে, ঠিক আছে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে নেগেটিভ বেরিয়েছে। তাহলে তুমি পাক্কা ধরে নিও যে সেই বিন্দুটা ওই সরল রেখাংশকে বাইরে থেকে ছেদ করেছে। কোথা থেকে, বাইরে থেকে ছেদ করেছে, ঠিক আছে। কারণ অন্তর্বিভক্তের ক্ষেত্রে কোনোদিনও নেগেটিভ আসতে পারে না, বহির্বিভক্তের ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে, বাট অন্তর্বিভক্তের ক্ষেত্রে কোনোদিনও নেগেটিভ আসতে পারে না, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট অঙ্কটা যাব, 4 দাগের অঙ্কটা যাব। এবারে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখব। দেখো এখানে বলেছে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা হিসাব করে লিখি, ঠিক আছে। ধরে নাও m/1 অনুপাতে বিভক্ত হয়েছে। তো লেখো, ধরি 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে। m/n অনুপাতে কি হয়েছে, বিভক্ত হয়েছে। এবার দেখো আমি যেটা করছি, দেখো 7,3 কে ধরো x1
আর কত y1, ঠিক আছে। আর এটাকে ধরো -9,6কে ধরো x2 আর কত y2, ক্লিয়ার। তাহলে এইখানে এবার সূত্রতে বসিয়ে দাও। সূত্র ছিল কি দেখো, x = m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত তোমার m প্লাস n, ঠিক আছে। এই সূত্রতে এবার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, y অক্ষে দ্বারা ছেদ করেছে। y অক্ষ দ্বারা ছেদ করা মানে, ঠিক আছে, লিখবে y অক্ষের ওপর, y অক্ষের উপর অঙ্কিত বিন্দু। সুতরাং x = কত 0 হবে। সুতরাং x = কত হবে 0 হবে, ঠিক আছে। তাহলে এই x এর জায়গায় কত বসাবো 0 বসাবো। তো ওপরে মুছছি, দেখো দেখো 0 = দেখো x, তাহলে আমাদের সূত্র কি ছিল, x = mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই কত m প্লাস n। তাহলে x এর জায়গায় কত বসাবো 0 বসিয়ে দেবো। তাহলে 0 = mx2, mx2 মানে কোনটা এইটা -9, ঠিক আছে, প্লাস nx1, x1 মানে কোনটা 7 × 7 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে এখান থেকে দেখো m প্লাস n মানে 0 × m প্লাস n = -9m প্লাস কত 7n, ঠিক আছে। -9m = কত না প্লাস 7m। তাহলে এবার এখান থেকে লিখতে পারি যে -9m প্লাস 7m = 0, কারণ 0-র সঙ্গে m প্লাস nকে তুমি যাকেই গুণ করো না কেন কী হবে 0 হবে। তাহলে 9m = কত 7n, এটা n হবে, 7 কত n, অতএব m/n = কত হবে 7/9। তো ইমপ্লাইজ m/n = কত 7:9। এটাই ছিল কি এর আনসার, ঠিক আছে। আজকের আমরা লাস্ট অঙ্কটা করব, যেটা সামান্তরিকের অঙ্ক ছিল, সেই অঙ্কটা করব, 5-এর দাগের অঙ্কটা আমরা এবার করব। দেখো এবারে আমরা 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, প্রমাণ করো যে a b c এবং d, ঠিক আছে, বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, ঠিক আছে। তো একটা কথা বলে রাখি, সামান্তরিকের কর্ণ দুটির যদি মধ্যবিন্দু, কর্ণ দুটির যদি মধ্যবিন্দু সমান আসে, তাহলে আমরা বুঝতে পারবো এটা সামান্তরিক গঠিত হয়েছে। মানে কি বোঝাতে চাইছি দেখো, ধরো এইটা একটা সামান্তরিক, ঠিক আছে, ওকে, যার a b c d, ক্লিয়ার, ওকে। তাহলে a b c d মানে এই যে ac কর্ণর যে মধ্যবিন্দু আর bd কর্ণের মধ্যবিন্দু যদি একই হয়, ac কর্ণ ও bd কর্ণর, ঠিক আছে, মধ্যবিন্দু যদি ac এবং bd কর্ণের মধ্যবিন্দু একই হলে সেটি সামান্তরিক হবে, কী হবে সামান্তরিক হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এবারে লিখে নেবো যে a b c d, লেখো a b c d, ধরি a b c d বিন্দুগুলি কার্তেজীয় তলে বসিয়ে একটি a b c d চতুর্ভুজ গঠন করা হয়েছে, চতুর্ভুজ গঠন করা হলো, ঠিক আছে। SE, BD হলো চতুর্ভুজের কর্ণ, ঠিক আছে।
এসি এবং বিডি কি হলো চতুর্ভুজের কর্ণ, ঠিক আছে। অতএব তাহলে এ কত ছিল এখানে 7,3, আর বি কত ছিল 9,6, সি কত ছিল 10,12, আর ডি কত ছিল 8,9, ঠিক আছে। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু হলো, এসি বাহুর মধ্যবিন্দু কত হবে, তাহলে কত হবে x1 প্লাস x2, মানে 7 প্লাস কত 10 ডিভাইডেড বাই কত 2, কমা y1 প্লাস y2 মানে কত 3 প্লাস 12 বাই কত 2, কত হবে 17/2 এবং কত 15/2। তাহলে আমার এসি বাহুর আমার মধ্যবিন্দু বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যদি বিডি বাহুরও মধ্যবিন্দু যদি সমানই হয়, এইটা হয়, তাহলে এটা সামান্তরিক হবে, আর যদি না হয় এটা সামান্তরিক হবে না, ঠিক আছে। তো এবারে দেখো ওপরে লিখছি, দেখো তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু কত হবে, কত হবে বিডি। তাহলে বি এর ক্ষেত্রে এই যে 9,6 এর ক্ষেত্রে x1 আর কত এটা y1, মানে x1 কত 9 আর y1 কত 6, আর ডি এর ক্ষেত্রে কত হবে x2টা কত হবে 8 আর y2টা কত হবে 9। তাহলে x1 প্লাস x2 মানে কত 9 প্লাস 8 বাই কত 2, আর 6 প্লাস 9 6 প্লাস 9 বাই কত 2। তাহলে এখান থেকে বলতে পারি যে এটা 17/2, 15/2। তাহলে দেখো বিডি বাহুর কর্ণ, ঠিক বিডি বাহু মধ্যবিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দুর তা সমান, অতএব এইটাই কি সামান্তরিক। অতএব লিখবে নিচে, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, ক্লিয়ার, এ বি সি ডি একটি কি সামান্তরিক। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা বুঝতে পেরেছো তোমরা, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো। নেক্সট ভিডিওতে আমরা 5-6 থেকে আমরা অঙ্ক শুরু করব এবং তার সঙ্গে আমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলোকেও কমপ্লিট করব। তো আজকের মতন এখানেই ভিডিওটা কমপ্লিট করা হলো, শেষ করা হলো।